বিচ্ছেদের 5 বছর পর আমার প্রাক্তন স্বামীর সাথে আমার আবার দেখা। আমার মামাতো বোনকে পাত্রপক্ষ দেখতে এসেছে, আর সেই পাত্র হচ্ছে আমার প্রাক্তন স্বামী। কিরকম একটা অস্বাভাবিক ঘটনা, কিন্তু সবাই স্বাভাবিক আছে, শুধু আমি স্বাভাবিকভাবে থাকতে পারছি না। এই মুহূর্তে সে আমার সামনে বসে আছে, আর আমি দরজার আড়ালে। সোনিয়া, দেখে আয় তো রুহি রেডি হয়েছে নাকি। মামির কথা শুনে আমার ঘুর কাটলো। রুহি আমার মামাতো বোন, যাকে আজ দেখতে এসেছে। আমি বুঝলাম না আমার সাথে হচ্ছেটা কি। মামি এত স্বাভাবিক আছে কিভাবে? তবে অত শত ভাবলাম না, রুহিকে দেখতে গেলাম। আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে। 3-4 বছর ধরে এই সমস্যা। অতিরিক্ত চিন্তা ভাবনা করলে মাথা ব্যথা করে। আমি কি নিয়ে চিন্তা করছি আমি নিজেও এটা বুঝতে পারছি না। চলতে না পারা পা দুটো টেনে নিয়ে গেলাম রুহির ঘরে। রুহি কাজল কালো চোখ দুটো ভালোভাবে দেখে নিয়ে সোনিয়ার অশান্ত চেহারাটা দেখে মুচকি হাসলো। অতঃপর নিজেকে শান্ত রেখে বলল, ডাকতে এসেছো আপু? হ্যাঁ, তুই রেডি থাকলে চল। আমি তো রেডি, চলো তুমি। রুহিকে নিয়ে ড্রয়িং রুমের দরজায় এসে দাঁড়ালাম। তখন আমার বুকটা ডিপ ডিপ করছিল। নিজেকে যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে রুহির পাশাপাশি হেঁটে গিয়ে সোফায় বসলাম। রুহি নিচু নজরে মিষ্টি একটা হাসি মুখে নিয়ে বসলো সোফায় বসা পাত্র, যার পুরো নাম ইফতেখার তাসফিন। সে তখন মায়ের সাথে নিচু স্বরে কি একটা যেন বলছিল। রুহি বসার পর সে স্বাভাবিকভাবেই নজর তুলে তাকালো। প্রথম দেখায় তার চোখে কোনো বিশেষ ভাবান্তর হলো না। হয়তো 5 বছরের দীর্ঘ সময় আর আমার এই বদলে যাওয়া ক্লান্ত চেহারা তাকে এক পলকে চিনতে দেয়নি। আমি গুটি গুটি পায়ে গিয়ে মামির পাশে দাঁড়ালাম। টেবিলের উপর সাজিয়ে রাখা মিষ্টি আর নাস্তার প্লেটগুলো পাত্রপক্ষের দিকে এগিয়ে দিতে লাগলাম। ঠিক তখনই একটা বাটি এগিয়ে দেওয়ার সময় আমার হাতের চুরির শব্দে তাসফিন আবার তাকালো। এবার তার চোখ দুটো আমার মুখের উপর এসে থমকে গেল। আমি স্পষ্ট দেখলাম তাসফিনের চোখের পলক পড়া বন্ধ হয়ে গেছে। তার চেনা সেই চঞ্চল চোখ দুটো আচমকা কুঁচকে গেছে। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। প্রথমে অবিশ্বাস, তারপর এক তীব্র বিস্ময় তার পুরো মুখে ছড়িয়ে পড়ল। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তার সেই চাউনিতে কি ছিল, বিস্ময়, অপরাধবোধ নাকি পুরনো কোনো অধিকার বোধ, আমি জানি না। আমি শুধু নিজের কাঁপতে থাকা হাত দুটোকে শক্ত করে ধরে মামির শাড়ির আঁচলের আড়ালে লুকিয়ে ফেললাম। এরই মধ্যে তাসফিনের মা তুহিনা বেগম এবং তাদের সাথে আসা আরো 2-3 জন আত্মীয় রুহিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। তুহিনা বেগম রুহির দিকে তাকিয়ে অত্যন্ত স্নেহ মাখা গলায় নাম, পড়াশোনা, টুকটাক ঘরকন্নার কাজ নিয়ে কিছু সাধারণ প্রশ্ন করতে লাগলেন। রুহিও খুব শান্ত আর ভদ্রভাবে একে একে সব প্রশ্নের উত্তর দিচ্ছিল। পুরো ড্রয়িং রুমে তখন এক উৎসব মুখর পরিবেশ। শুধু আমার আর তাসফিনের মাঝখানের বাতাসটা যেন জমে বরফ হয়ে গিয়েছিল। তাসফিন সবার কথার মাঝেও বারবার আর চোখে আমার দিকে তাকিয়েছিল, যা আমার অস্বস্তি আর মাথার যন্ত্রণা দুটোই দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছিল। কিছুক্ষণ পর তুহিনা বেগম হাসি মুখে মামির দিকে তাকিয়ে বললেন, ভাবি, আজকালকার ছেলেমেয়েরা তো আবার নিজেদের মধ্যে একটু কথা না বললে পিয়াস মেটে না। তা ওদের দুজনকে কি একটু আলাদা কথা বলার সুযোগ দেওয়া যায়? মামি অত্যন্ত খুশি হয়ে মাথা নাড়লেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, সোনিয়া, তুই তাসফিন আর রুহিকে পাশের ওই ছোট্ট ঘরটায় নিয়ে যা, একটু বসতে দে ওখানে। মামির কথা আমার পায়ের তলার মাটি যেন একেবারে কেঁপে উঠলো। যাকে আমি এড়িয়ে চলতে চাচ্ছি তার সাথে এখন আমাকে একই পথে হাঁটতে হবে। মামির নির্দেশ অমান্য করার উপায় ছিল না। আমি একটা শুকনো ঢুক গিলে রুহি আর তাসফিনের আগে আগে হেঁটে পাশের ছোট্ট ঘরটায় গেলাম। ঘরটা বেশ পরিপাটি। আমি জানালার পাশে গিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলাম, যেন আমি এই ঘরের কোনো জড় বস্তু। রুহি গিয়ে খাটের এক কোণে বসলো। তাসফিন ঘরে ঢুকে একটু ইতস্ত করে রুহির মুখোমুখি একটা চেয়ারে বসলো। ঘরটা এক অদ্ভুত নীরবতা নেমে এলো। তাসফিনের রুহির সাথে কথা বলার কথা, কিন্তু তারা পুরো মনোযোগ যেন জানালার পাশে দাঁড়িয়ে থাকা আমার দিকে। সে রুহির দিকে তাকিয়েও ঠিকঠাক কোনো কথা বলতে পারছিল না। তার ঠোঁট দুটো কাঁপছিল, কপালে ঘামের বিন্দু। পুরো ঘরের বাতাস যেন ভারী হয়ে উঠছিল। কয়েক মিনিট এভাবেই কেটে গেল। তাসফিন রুহিকে একটা প্রশ্ন পর্যন্ত করতে পারলো না। অবশেষে সে একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের চেয়ার থেকে একটু সোজা হয়ে বসলো। তারপর আমার দিকে ঘুরে ফিরে তাকালো। তার চোখে তখন এক অদ্ভুত আকুতি এবং একই সাথে এক দূরের দূরত্ব। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে নরম গলায় বলল, আপনি যদি আমাদের একটু প্রাইভেসি দিতেন, মানে আমরা তো একটু নিজেদের মধ্যে কথা বলতাম। আপনি সম্বন্ধটা আমার বুকে তীরের মতো গিয়ে বিঁধলো। 5 বছর আগে যে মানুষটার সাথে আমার তুই তুমি সম্পর্ক ছিল, আর সে আমাকে আপনি বলে ঘর থেকে বেরিয়ে যেতে বলছে। বুক ঠেলে একটা কান্না চলে আসতে চাইলো। আমার খুব খারাপ লাগলো। এক তীব্র অপমান আর কষ্টের অনুভূতি আমার পুরো শরীরকে অবশ করে দিল। আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালাম না। দু চোখ দিয়ে পানি ছলছল অবস্থায় দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে এলাম। চোখের জলটা যেন সবার সামনে গড়িয়ে না পড়ে, সেজন্য মাথা নিচু করে আঁচল দিয়ে চোখটা আলতো করে মুছে নিলাম। ড্রয়িং রুমে আসতেই মামি আমাকে দেখে অবাক হলেন।
সবার আড়ালে আমাকে একটু টেনে নিয়ে ব্রু কুচকে ফিসফিস করে বললেন, কিরে সোনিয়া, তোকে না আমি ওদের সাথে ঘরের ভেতরে থাকতে বললাম, তুই এভাবে চলিয়ে এলি কেন? ওরা কি ভাববে বলতো? মামির এই প্রশ্নের কি উত্তর দেব আমি জানি না। আমার চোখের কোণ দিয়ে তখন আবার এক ফোঁটা জল গড়িয়ে পড়ার উপক্রম হলো। কিছুক্ষণ পর তাসফিন আর রুহি ঘর থেকে বেরিয়ে এলো। তাসফিনের মুখব্বর ছিল গম্ভীর ও থমথমে, আর রুহির গালে লজ্জার লালচে আভা। ড্রয়িং রুমে বসে দুই পরিবারের বড়রা চূড়ান্ত আলোচনা করলেন। তাসফিনের মা তুহিনা বেগম হাসি মুখে মামির হাত ধরে বললেন, ভাবি, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে, আমরা আর দেরি করতে চাই না, বিয়ের কথা পাকাপাকি করেই যেতে চাই। মামি তো খুশিতে আত্মহারা। পাত্রপক্ষ জানালো আগামী 2 মাস পরেই তারা ধুমধাম করে বিয়ে দিতে চায়। রুহির এখন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্ট চলছে। ঠিক হয়েছে ভার্সিটিতে ভর্তি পরীক্ষা শেষ হওয়া মাত্রই বিয়ের পিড়িতে বসবে ওরা। দুই পক্ষ রাজি হতে ড্রয়িং রুমে মিষ্টি মুখের ধুম পড়ে গেল। শুধু আমার চারপাশের আলোটা যেন ধম করে নিভে গেল। পাত্রপক্ষ বিদায় নিতেই রুহি এক ছুটে আমার ঘরে চলে এলো। খুশিতে ওর চোখ মুখ জল জল করছে। শেষ আমার হাত দুটো শক্ত করে ধরে বিছানায় বসলো। আপু, বিশ্বাস করো, আমার যে কি আনন্দ হচ্ছে। তাসফিনকে দেখেছ? ঠিক যেন উপন্যাসের কোনো রাজপুত, যেমন হ্যান্ডসাম তেমনি ভদ্র। আমি ঠোঁটের কোণে একটা ম্লান হাসি ফুটিয়ে বললাম, হ্যাঁ রে রুহি, অনেক ভালো। তোর পছন্দ হয়েছে তো? পছন্দ মানে? আমি তো ভাবতেই পারছি না। আর মাত্র 2 মাস, আমার ভার্সিটির অ্যাডমিশন হলেই ধুমধাম করে বিয়ে। আমি এখন থেকে সব প্ল্যান করে ফেলেছি আপু। রুহি থামার পাত্র নয়। সে এক নাগারে তার ভবিষ্যতের রঙিন ডায়েরি আমার সামনে মেলতে লাগলো, আর প্রতিটি কথা আমার বুকে তপ্ত শুলের মতো বিঁধতে লাগলো। আমি আর কথা বাড়ালাম না। ব্যস্ততা নিয়ে মামির কাছ থেকে বিদায় নিয়ে নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি যে মানুষটার সাথে এত অভিমান করে চলে আসলাম, সেই মানুষটা আজ আমার মামাতো বোনের হাজবেন্ড হতে চলছে। এ বিশ্বাস করা যায়? আমি মিরপুরের ছোট্ট একটা ফ্ল্যাট বাসায় থাকি। 3 রুমের ফ্ল্যাটটা আমার জন্য পারফেক্ট। একটা বেসরকারি কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছি আমি। বেঁচে থাকার মতো উপার্জন হয়। আজকে আমার মাথাটা বড্ড ব্যথা করছে। ক্লান্ত শরীরটা নিয়ে চেয়ারে বসলাম। এক গ্লাস পানি পর্যন্ত বিষ মনে হচ্ছে। হঠাৎ করে মনে হলো আমার চোখ দুটো কেন জানি ভিজা। আমার কি কষ্ট হচ্ছে? কষ্ট হওয়ার কি কথা ছিল? নিজের ইচ্ছাই তো বিচ্ছেদ বেছে নিয়েছিলাম। কত চেষ্টাই না করেছিল তাসফিন আমাকে আটকে রাখার। পা দুটো নিয়ে বসেছিল, আর আমি কত। সোনিয়া, এত তাড়াতাড়ি চলে আসলে যে? সুমির কথা শুনে আমার ভাবনা কাটলো। মাথার তালুতে হাত দিয়ে বললাম, কেন যেন ভালো লাগছিল না। আচ্ছা, ভালো করেছো চলে এসেছো। মার্কেটে যাবে? আমার কিছু কেনাকাটা আছে, তুমি যদি সাথে যেতে ভালো হতো। আমি কিছুক্ষণ মুহূর্ত চুপচাপ থাকলাম, অতঃপর ভেবে বললাম, যেতে পারতাম, কিন্তু রাত্রের খাবারটা বাইরে থেকে খেয়ে নিব। তবে চলুন। রাত 8টা কি 9টা, রেস্টুরেন্টে বসে আছি। খুব জাঁকজমক ভাবে সাজানো একটা রেস্টুরেন্ট। সুমি খাবার অর্ডার দিয়েছে। আসতে একটু দেরি হচ্ছে, তবে সুন্দর জায়গা দেখে বসে থাকতেও ভালো লাগছে। মনটা অস্থির লাগছে, তবুও ভালো লাগছে। ইফতেখার তাসফিন, ওই মেয়েটা তোমার প্রাক্তন স্ত্রী না? ইফতেখার তাসফিন, ওই মেয়েটা তোমার প্রাক্তন স্ত্রী সোনিয়া না? কথাটা বলল তাসফিনের খালাতো বোন, যে বয়সও তাসফিনের চেয়ে কিছুটা বড়। আজ রাতে তাসফিন তার 4-5 জন ঘনিষ্ঠ বন্ধু আর এই খালাতো বোনকে নিয়ে রেস্টুরেন্টে এসেছিল, শুধুই রাতের খাবার খেতে আর জমিয়ে আড্ডা দিতে। সবাই যখন হাসাহাসি আর খুশ গল্পে মগ্ন, ঠিক তখনই খালাতো বোনের ইশারা করার দিকে তাকিয়ে তাসফিনের হাতের জলের গ্লাসটা টেবিলের উপর মৃদু শব্দ করে নেমে এলো। ওর পুরো শরীর যেন এক মুহূর্তে অবশ হয়ে গেল। কয়েক টেবিল পরেই বসে আছে তানিয়া। সোনালি আবসা আলোয় সোনিয়া সেই চিরচেনা ম্লান কিন্তু মায়াবী মুখটা দেখা যাচ্ছে। সোনিয়া এদের কাউকে খেয়াল করেনি। ও সম্পূর্ণ অন্যমনস্ক হয়ে ওর বান্ধবীর সাথে কথা বলায় ব্যস্ত। সোনিয়াকে দেখা মাত্র তাসফিনের হৃদয় স্পন্দনটা তীব্র গতিতে ছটফট করতে লাগলো। আজ দুপুরে রুহিকে দেখতে গিয়ে সোনিয়ার সাথে যে আকস্মিক দেখা হয়েছিল, সেই ধাক্কা সামলানোর আগেই তাকে আবার এভাবে চোখের সামনে দেখে তাসফিনের বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যেতে লাগলো। 5 বছর আগের প্রতিটা স্মৃতি যেন জ্যান্ত হয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তাসফিনের চোখে সেই তীব্র অস্থিরতা আর ছটফটানি দেখে তার খালাতো বোন ওর কাঁধে আলতো করে হাত রাখলো। আড্ডার পরিবেশটা যেন হঠাৎ একটু গম্ভীর হয়ে গেল। সে তাসফিনকে শান্ত করার জন্য অত্যন্ত নরম ও বুঝদার গলায় বলল, তাসফিন, নিজেকে শান্ত করো। পুরনো কথা মনে করে এখন আর লাভ কি বলো? যা হওয়ার তা তো হয়েই গেছে। জীবন তো আর এক জায়গায় থেমে থাকে না। তাসফিন নিজের চোখ দুটো সোনিয়ার উপর থেকে 1 সেকেন্ডের জন্য সরাতে পারছিল না। ও একটা শুকনো ডুব গেলে অবশ গলায় তাকিয়ে বলল, আপু, মুখ ফিরিয়ে নেওয়া যতটা সহজ, মন থেকে মুছে ফেলা কি ততটা সহজ? আজ ওকে এত কাছে থেকে দেখেও আমি কিভাবে স্বাভাবিক থাকি বলো? ওদের এক বন্ধু পরিস্থিতি হালকা করার জন্য তাসফিনের পিঠে চাপড়ে বলল, আরে ভাই, বাদ দাও তো ওসব পুরনো কাসন্দি। আমরা এখানে আনন্দ করতে এসেছি, তুই হঠাৎ এমন দেবদাস হয়ে গেলি কেন? চল, খাবার চলে এসেছে, খাওয়া শুরু করি। বন্ধুর কথায় বাকিরে একটু হাসার চেষ্টা করলো তাসফিনের খালাতো বোন নীতি। তাসফিনের মনের ভেতরে ঝড়টা বুঝতে পারছিল। সে আবার তাসফিনের দিকে তাকিয়ে একটু বুঝিয়ে বলল, ও ঠিকই বলেছে তাসফিন,
অতীত নিয়ে শুধু শুধু মন খারাপ করে কোনো লাভ নেই, সামনের দিকে তাকাও। তাসফিন বন্ধুদের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করলো, কিন্তু ওর অবাধ্য চোখ আর মন আজ কোনো নিয়ম মানতে চাইছিল না। ও সোনিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, এতটা বদলে গেলে কিভাবে সোনিয়া? আমার উপর অভিমান করে আজ নিজের কি হাল করেছো তুমি? এক গ্লাস জল পর্যন্ত বিষ মনে হচ্ছে আমার। রেস্টুরেন্টের ভেতরে টেবিলটায় বন্ধুদের তুমুল আড্ডা আর হাসির রুল উঠেছিল, কিন্তু তাসফিনের কানে সেসব স্রেফ পাথর হয়ে বিচ্ছিল। প্লেটের খাবারগুলো চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে একসময় উঠে দাঁড়ালো। তোরা খা, আমি বিলটা মিটিয়ে একটু বাইরে আসছি। মাথাটা কেমন যেন জ্যাম হয়ে আছে। ক্যাশ কাউন্টারে বিল চুকিয়ে ও হন হন করে রেস্টুরেন্টের বাইরে চলে এলো। রাতের ফুরফুরে ঠান্ডা বাতাস বুকের একটা শ্বাস নিতেই পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। তাসফিনের কোনো বদভ্যাস নেই, কিন্তু মানুষ যখন ভেতরে তীব্র কষ্ট কাউকে বলতে না পারে, তখন ওই এক সলকা নিকোটিনের ধোঁয়াই যেন শেষ একাকিত্বের সঙ্গী হয়। লাইটার জ্বালিয়ে ও একটা লম্বা টান দিল। ধোঁয়া ছেড়ে চোখ বুজে দেয়ালের পিঠে ঠেকে দাঁড়িয়ে রইল। ওর বুকের ভেতরটা শুধু এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে যাচ্ছিল। ঠিক তখনই রেস্টুরেন্টের ভারী কাচের দরজা ঠেলে সোনিয়া আর সুমি বাহিরে বেরিয়ে এলো। সোনিয়ার মাথাটা তখন ঝিমঝিম করছে, চোখের সামনে ভাসছে আজ দুপুরে সেই দৃশ্যগুলো। ও নিজের মনে মাটির দিকে তাকিয়ে গজগজ করতে করতে হাসছিল। ঠিক তখনই অসাবধানতাবশত সামনে দাঁড়িয়ে থাকা তাসফিনের পিঠের সাথে ওর বেশ জোরে একটা ধাক্কা খেলো। এমনিতে মনের ভেতরে চরম অশান্তি, তার উপরে এই আকস্মিক ধাক্কায় সোনিয়া নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেললো। কে দাঁড়িয়ে আছে সেটা দেখলোই না। ভেতরে সব রাগ আর ফ্রাস্ট্রেশন এক মুহূর্তে উগড়ে দিল। ওই চেঁচিয়ে উঠলো, আরে শালা, চোখে দেখোস না ফালতু লুক্ষ থাকার একটা মা? অর্ধেক গালি মুখ থেকে বের হতে তাসফিনের যখন ধীরে পায়ে ঘুরে দাঁড়ালো, রাস্তার সোনালি স্ট্রিট লাইটের আলোয় ওর মুখটা পরিষ্কার দেখা গেল। সরি, আমি আসলে। সুমি সোনিয়ার হাতটা টেনে ধরে তাসফিনের দিকে তাকিয়ে বলল, চলো সোনিয়া, ওদিকে রিস্কা দাঁড়িয়ে আছে। সোনিয়া মাথা নিচু করে সুমির সাথে হন হন করে চলে গেল। তাসফিন ওদের যাওয়ার দিকে তাকিয়ে একটা ম্লান কষ্টের হাসি হাসলো। ও মনে মনে ভাবলো, 5 বছর পর নিয়তি ওদের কি অদ্ভুত আর লজ্জাজনক এক পরিস্থিতিতে নিয়ে দাঁড় করালো। ও আবার সিগারেটে টান দিল, আর ঠিক তখনই চোখের কোণে অল্প একটু জল চিকচিক করে উঠলো, যা রাতের অন্ধকারে ধোঁয়ার আড়াল করার চেষ্টা করলো। পায়ের নিচে সিগারেটের শেষ অংশটুকু পিষে তাসফিন ধীরে পায়ে আবার রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গেল। ভেতরে তখন বন্ধুদের রাতের খাবার শেষ, সবাই টেবিল ছেড়ে উঠে বিল কাউন্টারের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাসফিনকে ওভাবে হেঁটে ওদের সামনে এসে দাঁড়াতে দেখে সাইমন কুসকানো ব্রু নিয়ে বলে উঠলো, কইছিলিয়া তখন বিল দিতে গিয়ে কি ক্যাশিয়ারের প্রেমে পড়লি নাকি শালা? তাসফিন বন্ধুদের কথায় কোনো পাল্টা জবাব দিল না। ওর মন মেজাজ তখন বাহিরে সেই ধাক্কা আর সোনিয়ার মুখ দেখে সোনা গালিটার ঘুটে আটকে আছে। ও চাবির রিংটা আঙ্গুলে ঘুরাতে ঘুরাতে শুধু বলল, ধুর কিচ্ছু না, আয় বাসায় যাই। সবাই একসাথে রেস্টুরেন্ট থেকে বের হয়ে পার্কিং লটের দিকে এগিয়ে গেল। তাসফিনের গাড়িতে উঠে বসার সাথে সাথে ভেতরের আড্ডার আবহাওয়াটা আবার চাঙ্গা হয়ে উঠল। জ্যামের রাস্তায় গাড়ি স্টার্ট দিতেই পেছনের সিট থেকে আবির তাসফিনের সিটে একটা লাথি মেরে পচানো সুরে বলল, আচ্ছা তাসফিন, অনেক তো ভাব মারলি, এবার তোর হবু বউ রুহির একটা ছবি দেখাতো ভাই। ভাবিরে কেমন দেখতে, আমরা একটু জাজ করি। পাশের সিট থেকে অর্ক মুখ বাঁকিয়ে যোগ করলো, আরে ধুর, এই কুঞ্জস কি ছবি দেখাবে? ছবি দেখাইতে গেলেই যদি আবার আমাদের ট্রিট দেওয়া লাগে, সেই ভয়েও ফোনই বের করবে না। পেছনের সিট থেকে সাইমন আর আবির একসাথে হু হু করে হেসে উঠলো। সাইমন বলল, ঠিকই তো, তোর তো আসলে কোনোখানে বিয়ে করার উচিত না রে ভাই। চল, তোকে কোনো আশ্রমে দিয়ে আসি, চিরকালের জন্য দেবদাস হয়ে যা। তাসফিন একদম চুপচাপ স্টিয়ারিং ধরে রইল। রেস্টুরেন্টের বাইরে দেখা সোনিয়া সেই ম্লান মুখ আর নিজের ভেতরে জমতে থাকা তীব্র একাকিত্বটা ওকে যেন একটা জেদের মুখে দাঁড় করিয়ে দিল। ও হঠাৎ করে বন্ধুদের আড্ডার মাঝখানে এক ধীর ও শান্ত গলায় বলল, কালকে আমি রুহির সাথে দেখা করব। তাসফিনের এই আকস্মিক ও গম্ভীর ঘোষণায় গাড়ির ভেতরের হাসাহাসিটা এক মুহূর্তে থেমে গেল। বন্ধুরা সবাই অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকতে লাগলো, কারণ কেউ ভাবেনি তাসফিন এত তাড়াতাড়ি নিজের থেকে রুহির সাথে একা একা দেখা করার সিদ্ধান্ত নিয়ে নেবে। বাসায় ফেরার পর থেকে সোনিয়ার মনের ভেতরটা ঝড়টা থামছিল না। গায়ের শাড়িটা পর্যন্ত বদলানোর এনার্জি ছিল না ওর। ঘরের বাতিটা নিভিয়ে ও বিছানায় উপরে হয়ে শুয়ে পড়ে। অন্ধকারের মাঝে চোখের জলগুলো বালিশে মিশে যেতে লাগলো। আজ একটা দিনেই ওর পুরো জীবনটা যেন উলটপালট হয়ে যাচ্ছে। দুপুরে সেই আকস্মিক দেখা, চাহনি আর সবশেষে বাহিরে বের হয়ে ওর পিঠে ধাক্কা খেয়ে মুখে সেই অর্ধেক গালি, সবটা মনে পড়তেই সোনিয়া লজ্জায় আর আত্মগ্লানিতে নিজের চুল নিজেই খপ করে ধরে টানলো। ও নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলো, কি করতে যাচ্ছিলাম আমি? তাসফিনের সামনে অমন একটা ভাষা মুখ দিয়ে বের হতে যাচ্ছিল। ও কি ভাবলো আমাকে নিয়ে? ঠিক তখনই ওর চোখের সামনে ভেসে উঠলো রেস্টুরেন্টের বাইরের দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা তাসফিনের সেই বিষণ্ণ রূপটা। আঙ্গুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটের লাল আলো আর ধোঁয়ায় ঢাকা ওর মুখ। সোনিয়ার বুকটা এক অজানা যন্ত্রণায় মোচড় দিয়ে উঠলো। ও বিছানায় উঠে বসলো। 5 বছরের চেনা সংসার ও কখনো তাসফিনকে একটা সিগারেট পর্যন্ত ছুঁতে দেখেনি কখনো। ধূমপান করা তো দূরের কথা, তাসফিন সিগারেটের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারতো না। তাহলে এখন কেন সিগারেট খায়?
কার জন্য ওর এই বদভ্যাস? নিজের ভেতরে কোন বেদনাটাই ওকে নিকোটিনের ধোঁয়ায় উড়ানোর চেষ্টা করছিল? সোনিয়া 2 হাতে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। তাসফিনের ওই রূপটা ওকে ভেতর থেকে ভেঙে চুরমার করে দিচ্ছিল। কিন্তু তাসফিনের চিন্তার মাঝেই সোনিয়া হঠাৎ করে মাথায় ওর মামি ও রুহির কথাটা এলো। আর আসার সাথে সাথেই ওর কান্নাটা এক অদ্ভুত ক্ষোভ আর বিভ্রান্তিতে রূপ নিল। ও মাথা তুলে অন্ধকারের দিকে চেয়ে ভাবতে লাগলো, মামি কিভাবে এই বিয়েটা ঠিক করলো? মামি তো খুব ভালো করেই জানে তাসফিন আমার প্রাক্তন স্বামী। তাসফিনের সাথে আমার ডিভোর্সের সময়কার প্রতিটা অশান্তি, প্রতিটা কান্নার সাক্ষী ছিল মামি। সব জেনে বুঝে মামি নিজের মেয়ের বিয়ে তাসফিনের সাথে ঠিক করে দিল। সোনিয়া নিজের কপাল চাপড়ালো। রুহির কথা অবশ্য আলাদা। রুহি তখন অনেক ছোট, ও পড়াশোনার জন্য ঢাকার বাইরে থাকতো। ও তাসফিনকে কখনো সামনাসামনি দেখেনি। ডিভোর্সের পর সোনিয়া ও তাসফিনের সব ছবি পুড়িয়ে ফেলেছিল। তাই রুহি না চিনতেই পারে, কিন্তু মামা মামি তারা কিভাবে পারলো সোনিয়ার জীবনের সবচেয়ে বড় ক্ষতটার সাথে রুহির জীবনটা বেঁধে দিতে? সোনিয়ার মাথায় কিছুতে এই সমীকরণটা ঢুকছিল না। ওর মনে এক তীব্র সংশয় দানা বাঁধতে লাগলো। তাসফিন কি মামিকে আগে থেকে চিনতো, নাকি মামি ইচ্ছে করে সোনিয়াকে ছোট করার জন্য এই কাজ করছে? আর তাসফিনই বা কিভাবে এই বিয়েতে রাজি হলো? ও কি জানে রুহি সোনিয়ার মামাতো বোন, নাকি ও সবাইকে ধোকা দিচ্ছে? সবাইকে এক অন্ধকারের মধ্যে রেখে ও কোনো প্রতিশোধ নিতে চাইছে? এইসব জটিল আর কুৎসিত প্রশ্নগুলো সোনিয়ার মাথায় তীরের মতো বিঁধতে লাগলো। ও আর নিতে পারছিল না। বিছানার বালিশটা বুকের সাথে শক্ত করে চেপে ধরে সোনিয়া ডুকরে কেঁদে উঠল। এই একাকিত্ব, এই ধোঁকা আর ভাগ্যের এই নির্মম খেলা ওকে জীবন্ত লাশ বানিয়ে ছাড়ছে। রাত 12টায় কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছিল বুঝতেই পারেনি। কালবৈশাখী ঝড়ের মতো বাহিরে বৃষ্টি পড়ছে, যেমন একটু আগে আমার অশ্রুগুলো ঝরে পড়ছিল। তীব্র রিংটনের শব্দে হঠাৎ করে সোনিয়ার ঘুম ভেঙে যায়। কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার জন্য মুখ দিয়ে বেরিয়ে গেল কিছু বিশ্রী কথা। কোন হালারপু এত রাতে আমার ফোন দিল? আল্লাহ গজব ফেলাও তার 14 গোষ্ঠীর উপরে। মুখটা বিকৃত করে ফোনটা হাতে নিল। অচেনা নাম্বার দেখে মুখ কুচকে আসলো। গুম গুম চোখগুলো ঘুমিয়ে যেতে চাচ্ছে, কিন্তু রাগটা আগুনের মতো দাউ দাউ করে জ্বলছে। ফোনটা রিসিভ করে উচ্চস্বরে চিৎকার করে বলল, কোন শালারে তুই? তোর 14 গোষ্ঠীরে সালাম। মরতে পারিস না? রাত্রিবেলা ঘুমন্ত মানুষকে জাগাস? ফালতু লোকের কারবার। বউ নিয়ে ঘুমা, যা ফোন রাখ। সোনিয়া, আমি তাসফিন। কি? দীর্ঘ 5 বছর পর প্রাক্তন স্বামীর ফোন পেয়ে সোনিয়া স্তব্ধ হয়ে বসে আছে। কোন কথা আগে বলবে বুঝতেই পারছে না। বাইরে তখন কালবৈশাখীর মরণ কামড়। জানালার কাছে আশ্রে পড়া বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন সোনিয়ার বুকের ভেতরে চলতে থাকা কান্নারই এক একটা শব্দরূপ। বিছানার উপর হয়ে থাকা সোনিয়া যখন তীব্র রাগে আর ঘুমের ঘোরে ফোনটা কানে নিয়ে চিৎকার করে উঠছিল, তখনও জানতো না উপাসের অন্ধকার থেকে ঠিক কিরকম একটা সুনামি ধেয়ে আসছে। সোনিয়া, আমি তাসফিন। স্থির, গম্ভীর, অথচ চেনা সেই কণ্ঠস্বরটা তরঙ্গের মতো কানের ভেতর দিয়ে সোনিয়ার মগজে গিয়ে যখন আঘাত করলো, ঘরের ভেতরে সমস্ত বাতাস যেন এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। সোনিয়ার মুখে হা করা চিৎকারটা মাঝপথে আটকে রইল। ওর মনে হলো চারপাশের দেয়ালগুলো তীব্র বেগে ঘুরছে। 5 বছর, দীর্ঘ 1825টা দিন, এই একটা কণ্ঠস্বর ও নিজের অবচেতন মনে খুঁজে বেরিয়েছে। ঘুমের শেষে আবেগটুকু কর্পূরের মতো উড়ে গেল। বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কামারের নেহায়ের মতো পিটতে লাগলো। সোনিয়া অন্ধকার ঘরের মেঝেতে সোজা বসে রইল। চোখ দুটো তীব্র অপমান আর ক্ষোভে আবার ভিজে উঠতে চাইল, কিন্তু 2 ঠোঁট শক্ত করে চেপে সেই দুর্বলতাকে আটকে দিল। কণ্ঠস্বরে পৃথিবীর সমস্ত পাথর এনে জমা করে বলল, বিচ্ছেদের 5 বছর পর নিজের প্রাক্তন স্ত্রীর সাথে এভাবে ফোনে কথা বলতে আপনার রুচিতে পাচ্ছে না? ইফতেখার তাসফিন। ওপাশ থেকে একটা ভারী দীর্ঘশ্বাস ছাড়ার শব্দ পাওয়া গেল। তারপর তাসফিন খুব শান্ত অথচ নিরেট গলায় উত্তর দিল, না, বাচ্ছে না। কারণ কিছু কিছু মানুষের উপর রুচি, সমাজ বা নিয়মের চেয়ে অধিকারের জেদটা অনেক বেশি কাজ করে সোনিয়া, অন্তত আমার ক্ষেত্রে করে। সোনিয়া একটা তাচ্ছিলের হাসি হাসলো। সেই হাসিতে জলপাইয়ের মতো টক আর তিতা মেশানো এক তীব্র বিষাদ ছিল। ও বলল, অধিকার? বাহ, কোন অধিকারের কথা বলছেন আপনি? মাঝরাতে নিজের হবু বউর ফুফাতো বড় বোনকে ফোন দেওয়াটার মানে ঠিক কি, সেটা একটু বুঝিয়ে বলবেন? এই অধিকার আপনাকে কে দিয়েছে? হবু বউর ফুফাতো বোন? তাসফিনের গলার স্বর এবার খানিকটা ধারালো শোনালো। সম্পর্কটা সমীকরণ তুমি এর মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছো সোনিয়া। সম্পর্কের এই নতুন প্রলেপ দিয়ে তুমি নিজেকে আড়াল করতে পারবে না। দয়া করে নিজের এই প্যাথোলজিক্যাল নাটকটা এবার বন্ধ করবেন। সোনিয়া বালিশটা এক হাতে দিয়ে শক্ত করে খামচে ধরল। দুপুরে ড্রয়িং রুমের পাশের ছোট ঘরটা যখন আমাকে আপনি বলেও প্রাইভেসির দোহাই দিয়ে বের করে দিচ্ছিলেন, তখন কোথায় ছিল এই সস্তা অধিকারের বুলি? তখন তো খুব সুন্দর করে পর করে দিলেন। এখন মাঝরাতে ফোন করে কি প্রমাণ করতে চান আপনি? তাসফিন খানিকটা সময় চুপ করে রইল। ফোনের উপরে বৃষ্টির শব্দের সাথে তার হালকা ঘাড় নাড়ার একটা কাল্পনিক অনুভূতি যেন সোনিয়া টের পাচ্ছিল।
তাসফিন বলল, দুপুরের পরিস্থিতিটা কেমন ছিল তুমি খুব ভালো করেই জানো। অতগুলো মানুষের সামনে হঠাৎ তোমাকে ওই ক্লান্ত ফ্যাকাশে চেহারায় দেখে আমি নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম সোনিয়া। আমি জাস্ট পারছিলাম না সবার সামনে ওই রুহির মুখোমুখি বসে স্বাভাবিক থাকার ভান করতে। আমার ঠোঁট কাঁপছিল। তোমাকে ওই ঘর থেকে বের করে না দিলে আমি নিজেই হয়তো সবার সামনে ভেঙে পড়তাম। ভান তো আপনি ভালোই করতে পারছেন তাসফিন। সোনিয়ার গলা এবার কাঁপতে শুরু করলো। তার রুহিকে যে বিয়ে করছেন এটা কি আমার উপর কোনো পুরনো প্রতিশোধ নেওয়ার জন্য, নাকি আমার মামা মামির সাথে আপনার আগে থেকে কোনো গোপন যোগাযোগ ছিল? আমাকে ছোট করার জন্য এত বড় একটা চাল চাললেন আপনি। প্রতিশোধ? তাসফিনের গলা এবার তীব্র একটা আঘাত পাওয়ার সুর ফুটে উঠল, যে সোনিয়ার কথাগুলো তার বুকে সরাসরি গিয়ে বিঁধেছে। তুমি কি আসলে মনে করো আমি এতটা নিচে নামতে পারি সোনিয়া? আমি বিন্দু মাত্র জানতাম না যে রুহি তোমার মামাতো বোন। বিয়ের প্রস্তাবটা যখন পারিবারিকভাবে আসে, মা যখন খুব জোর দিচ্ছিল, আমি শুধু একটা কথাই জানতাম, আমি আর এই একাকিত্ব সহ্য করতে পারছি না। 5টা বছরে এমন একটা দিন নাই যে আমি তোমার কথা ভাবিনি। কিন্তু আজ দুপুরে ও বাড়িতে পা দিয়ে যখন তোমাকে দেখলাম, আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। মিথ্যে বলবেন না, আপনি সব সময় নিজের সুবিধা মতো গুটি চালান। সোনিয়া এবার প্রায় ফুটিয়ে উঠল। আজ রাতে রেস্তোরাঁর বাইরে যখন দেয়ালে পিঠ থেকে সিগারেট খাচ্ছিলেন, তখন তো খুব শান্ত দেখাচ্ছিল আপনাকে। যে মানুষ সিগারেটের গন্ধ সহ্য করতে পারতো না, সে এখন মাঝরাতে রাস্তায় দাঁড়িয়ে ধোঁয়া উড়াচ্ছে। নিজের জীবনটাকে তো বেশ ভালোই রঙে বদলে দিয়েছেন। তাসফিন এবার একটু ম্লান যন্ত্রণাদায়ক হাসলো। ওপাশ থেকে লাইটারের একটা হালকা ক্লিক শব্দ পাওয়া গেল। হয়তো সে আবারও একটা নিকোটিনের শলাকা জ্বালিয়েছে। সে বলল, সিগারেটটা আমি কার জন্য খাই, কেন খাই, সেটা যদি তুমি এক ফুটটা বুঝতে হয় সোনিয়া, তবে আজ এই মাঝরাতে আমার রুচি বা চরিত্র নিয়ে প্রশ্ন তুলতে না। 5টা বছর ধরে ভেতরে যে বিষয়টা জমিয়ে রেখেছি, সেটা উড়ানোর জন্যই এই ধোঁয়ার আশ্রয় নিতে হয়। আমার এই বদলে যাওয়াটা কোনো আনন্দের নয়, এটা এক ধরনের বেঁচে থাকার লড়াই। ওপাশে একটা দীর্ঘশ্বাস, ভারী নীরবতা নেমে এলো। সোনিয়া বিছানার চাদরটা মুঠো করে ধরে অন্ধকারের দিকে তাকিয়ে রইল। তাসফিনের গলার সেই চেনা আকুতি আর ভেতরে তীব্র কষ্টটা ওর চেনা দেয়ালগুলোকে এক নিমেষে যেন ভেঙে চুরমার করে দিতে চাইছে। খানিকটা সময় পর তাসফিন আবার কথা বলল। এবার তার গলা আগের থেকে সেই কঠোরতা বা জেদ ছিল না, ছিল এক অদ্ভুত শান্ত আর সাধারণ কৌতূহল, যেন তারা কোনো এক পুরনো বিকেলের মুখোমুখি বসে গল্প করছে। সে জিজ্ঞেস করলো, কেমন আছো সোনিয়া? এই 5টা বছর নিজেকে এভাবে সবার থেকে আড়াল করে রেখে কেমন কাটলো তোমার? সোনিয়া একটা শুকনো ডুব গিলল। চোখ দিয়ে টুপ করে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো বিছানায়। ও ভাঙা গলা উত্তর দিল, যেমন থাকার কথা ছিল তেমনই আছি, বেঁচে আছি, চাকরি করছি, এটাই তো অনেক। এখনো কি আগের মতোই রাত জেগে ডায়েরি লেখো, নাকি সেই অভ্যাসটাও বাদ দিয়েছো? তাসফিনের গলার স্বর আরো নরম শোনালো। না, এখন আর ডায়েরি লেখার মতো ফালতু সময় নেই আমার। বেসরকারি একটা কোম্পানিতে গত 3 বছর ধরে চাকরি করছি। নিজের উপার্জনে মিরপুরে একটা ছোট্ট ফ্ল্যাটে সুমিকে নিয়ে থাকি, দিন কেটে যায়। সোনিয়া এক নিঃশ্বাসে কথাগুলো বলে দিল, যেন নিজের বর্তমানের ব্যস্ততা দেখিয়ে তাসফিনকে বোঝাতে চায় যে ও এখন অনেক স্বাধীন এবং তাকে ছাড়াও ওর জীবন চমৎকার চলে। চাকরি করো, কর্পোরেট লাইফ? তাসফিন একটু ম্লান হাসলো, যা ফোনের ওপাশ থেকে স্পষ্ট বোঝা গেল। যে মেয়েটা সামান্য রোদের মধ্যে বের হলে মাথা ঘুরে যেত, সে এখন মিরপুরের জ্যাম ঠেলে প্রতিদিন অফিসে যায়। নিজের এই হাল করেছো সোনিয়া। আজ রেস্তোরাঁর বাইরে যখন তোমার সাথে ধাক্কা লাগলো, তোমার মুখের ওই রুক্ষ ভাষা আর এই ক্লান্ত রূপটা দেখে আমার বুকটা ছিঁড়ে যাচ্ছিল। আমার রূপ বা আমার ভাষা নিয়ে আপনাকে ভাবতে হবে না তাসফিন সাহেব। আপনি বরং আগামী 2 মাস পরে বিয়ের কথা ভাবুন। রুহি খুব স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে। ওর রঙিন ডায়েরির রাজপুত্র আপনি। সোনিয়ার প্রতিটি কথা যেন তপ্ত শেলের মতো তাসফিনের বুকে বিঁধল। তুমি কি আসলেও চাও আমি রুহিকে বিয়ে করি? তাসফিনের গলায় এবার এক চূড়ান্ত গভীর প্রশ্ন ঝুলে রইল। সোনিয়া আর কোনো উত্তর দিতে পারলো না। ওপাশ থেকে তাসফিনের ভারী শ্বাসের শব্দ আসছিল। বাহিরে তখনও কালবৈশাখীর ঝড় আর বৃষ্টির সমান তালে চলছে, ঠিক যেমন সোনিয়ার মনের ভেতরে এক চরম ভাঙা গড়ার ঝড় বয়ে যাচ্ছে। বহু কষ্টে মুখ দিয়ে আওড়ালো, আপনার অবশ্যই বিয়ে করা উচিত। এক জায়গায় তো আর জীবন থেমে থাকে না। তাসফিন কি বলবে খুঁজে পাচ্ছে না। এসির পাওয়ারটা একটু বাড়িয়ে দিল। কথা বলতে বলতে ঘেমে গেছে, হাত পা প্রচন্ড রকমের কাঁপছে। কেন এমন হয় বুঝতে পারছে না। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলল, তুমি কেন বিয়ে করনি? সব প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। আমার জন্য অপেক্ষা করতেছো? সোনিয়া শত কষ্টের মাঝেও যেন হেসে উঠল। সেই হাসিটা ফোনের ওপাশে থাকা তাসফিন স্পষ্ট শুনতে পারল। নিজেকে সংযত করে বলল, হাসলে তোমায় মারাত্মক সুন্দর লাগে। প্রতিদিন আসতে পারো না? কথাটা শোনার সাথে সাথে সোনিয়া হাসি উড়ে গেল। তৎক্ষণাৎ তার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হঠাৎ করে হৃৎপিণ্ডের গতিটা কি বেড়ে গেছে? কেমন অস্বস্তি হচ্ছে। কল রাখুন মিস্টার ইফতেখার ডাস্টবিন। নামটা এখন উচ্চারণ করতে পারো না? চাই না করতে। আল্লাহ হাফেজ।
টুট করে একটা আওয়াজ হয়ে কলটা কেটে গেল। তাসফিন অজান্তে হেসে উঠল। কেমন শান্তি শান্তি লাগছে। তীব্র অশান্তিটা যেন এক নিমিষে শেষ হয়ে গেছে। সকালের এক ফালি রোদ এসে পড়ছে রুহির বিছানায়। কাল রাতের কালবৈশাখীর পর চারপাশটা কেমন যেন অদ্ভুত শান্ত। রুহি অলস ভঙ্গিতে আড়মোড়া চোখে চোখ মেলল। মেয়েদের স্বভাব সুলভ অভ্যাসে বালিশের পাশে হাতে মোবাইলটা তুলে নিল সে। লক স্ক্রিনটা অন করতেই তার চোখ আটকে গেল হোয়াটসঅ্যাপের একটা নোটিফিকেশনে। বার্তাটি এসেছে তাসফিনের কাছ থেকে। কোনো জরুরি কাজের কথা নয়। মেসেজটি পাঠানো হয়েছে ঠিক রাত 12টা 2 মিনিটে। তাসফিন লিখেছে, কাল দুপুরে ধানমন্ডির ক্যাফেতে একটু আসবে, দুজন একসাথে খানিকটা সময় পার করতাম। প্রথম ডেটের এই অভাবনীয় আমন্ত্রণ মেসেজটা পড়ার সাথে সাথে রুহির বুকের ভেতরে যেন এক ঝাঁক প্রজাপতির ডানা ঝাপটে উঠল। রাত 12টার মেসেজ সে দেখছে সকাল 10টায়। খুশির একটা তীব্র স্রোত পায়ের নখ থেকে মাথা পর্যন্ত বয়ে গেল। সে আর বিছানায় এক মুহূর্ত শুয়ে থাকতে পারলো না। কম্বলটা একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে এক ছুটে ঘর থেকে বের হয়ে ডাইনিং স্পেসের দিকে গেল, যেখানে তার মা দুপুরে রান্নার তোড়জোড় করছিল। মা, ও মা দেখো, তাসফিন আমাকে দুপুরে দেখা করতে বলেছে। রুহির মায়ের হাত ধরে প্রায় নাচতে নাচতে বলল। তার মা রুহির এই চপলতা দেখে একটু হাসলেন। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে কপালের হালকা ভাঁজ ফেলে বললেন, খুশি তো একদম আটখাটা। তা ঘড়ির দিকে তাকিয়েছিস? এখন তো বেলা 11টা বাজে। জ্যাম ঠেলে ধানমন্ডি যেতে তোর কম হলো 30 থেকে 40 মিনিট লাগবে। আর ওদিকে তাসফিন নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করবে। আগে হাত মুখ ধুয়ে আয়, টেবিলে ব্রেকফাস্ট ডাকা আছে, খেয়ে দে, তারপর রেডি হো। মায়ের কথায় রুহি যেন হুঁশ ফিরল। সে নিজের কপালে একটা মৃদু চাপড় দিয়ে বলল, উফ মা, আমি তো সময়ের কথাই ভুলে গেছি। দাঁড়াও, আমি ব্রেকফাস্ট পরে করছি। আগে চট করে দাঁত ব্রাশ আর গোসলটা সেরে আসি। তুমি খাবারটা টেবিলে রাখো, আমি এসে একেবারে খাবো। এই বলে সে বাথরুমের দিকে দৌড় দিল। টুথব্রাশটা মুখে নিয়ে আয়নার সামনে দাঁড়াতে রুহির ভেতরের আনন্দটা চেপে রাখা গেল না। সে কোমর দুলিয়ে গুনগুন করে গান জুড়ে দিল। মুখের ভেতরে সাদা ফেনা নিয়ে সে আয়নায় নিজেকে দেখে চোখ মারল। রুহি একটু বেশি ফর্সা, আর আজ খুশির ঠেলায় তার গাল যেন আলাদা একটা গোলাপি আভা ফুটে উঠেছে। বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়েও গানের গলা থামালো না। পানির শব্দের চেয়েও জোরে প্রিয় সব রোমান্টিক গানের লাইন একটার পর একটা গেয়ে পুরো বাথরুম কাঁপিয়ে তুলল সে। বাথরুম থেকে বের হয়ে চুল মুছতে মুছতে সে ডাইনিং টেবিলে এসে বসলো। মা প্লেটে গরম পরোটা আর ডিম ভাজি এগিয়ে দিল, কিন্তু রুহির পুরো মনোযোগ তখন খাবারে নেই। প্লেটের ঠিক পাশে রাখা ফোনের স্ক্রিনে। সে বাম হাত দিয়ে ছিঁড়ে পরোটা টুকরো মুখে তুলছে আর ডান হাত দিয়ে বারবার ফোনটা আনলক করছে। ঘড়ির কাঁটা মেপে দেখা গেল এই ব্রেকফাস্ট করার সামান্য সময়ের মধ্যে তাসফিনের পাঠানো ওই মেসেজটা সে অন্তত 100 বার খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছে। প্রতিবার পড়ার সময় তার ঠোঁটের কোণে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠেছে। রুহি নিজের ঘরের কাঠের আলমারিটা দুটো পাল্লা টেনে এক ঝটকায় খুলে ফেললো। আলমারি ভর্তি দামি দামি জামা কাপড় ঠাসা, তিল ধারণের জায়গা নেই। তাও রুহির মনে হতে লাগলো তার পরার মতো কিচ্ছু নেই। সে চেঁচিয়ে তার মাকে ডেকে এনে শোবার ঘরে দরজায় দাঁড় করালো। ও মা, দেখো না, আমার একটাও ভালো ড্রেস নেই। আমি আজ তাসফিনের সামনে কি পরে যাব? বলতে বলতে সে আলমারি থেকে একটা সালোয়ার কামিজ বের করে এক ঝটকা বিছানায় ছুঁড়ে মারলো। না, এটা একদম ফালতু, বড়টে কালার। তারপর আরেকটা কুর্তি চটকা মেরে বিছানার অন্য কোণায় ফেলে দিল সে। উফ, এটা তো গত সপ্তাহে পরেছি। তাসফিন দেখলে ভাববে আমার কোনো ড্রেস নেই। একে একে প্রায় 100 জামা সে আলমারি থেকে বের করে বিছানা আর ফ্লোরময় সরিয়ে ফেললো। পুরো ঘরটা যেন একটা কাপড়ের বাজার হয়ে গেল। বাবা আর মা দরজায় দাঁড়িয়ে মেয়ের এই পাগলামি দেখে হেসে আকুল। অবশেষে অনেক উলটপালট করার পর আলমারির একদম পেছনের তাক থেকে সে একটা চমৎকার কলাপাতা সবুজ রঙের 3 পিস বের করলো। ড্রেসটা নিজের গায়ের উপর ধরে চটপট মায়ের সামনে ঘুরে দাঁড়িয়ে বলল, এটা কেমন লাগবে মা, এই সবুজটা? মা এগিয়ে এসে রুহির ভেজা চুলগুলো একটু সরিয়ে দিয়ে হেসে বলল, তোকে তো এমনিতে না সাজলে অনেক সুন্দর দেখায় রে পাগলি। তুই একটু বেশি সুন্দরী। যাই পরবি তাতেই তোকে পরীর মতো লাগবে। রুহি আয়নার সামনে দাঁড়িয়ে মেকআপের বক্স খুলতে খুলতে ঠোঁট উল্টে বলল, আরে ধুরমা, তোমরা মায়েরা সবসময় এই কথাই বলো। মোটেই ভালো দেখাচ্ছে না আমাকে। একটু কাজল আর লিপস্টিক না দিলে তাসফিন তো আমাকে দেখে ভূত ভেবে পালাবে। এই বলে সে আইলাইনার দিয়ে চোখ দুটো যত্ন করে আঁকতে লাগলো। মিস সোনিয়া আক্তার, আপনাকে দিয়ে ঠিক কোন কাজটা করলে ঠিকঠাক করতে পারবেন আপনি? উগ্র একটি কণ্ঠ শুনে কম্পিউটার থেকে হাত উঠিয়ে নিল সোনিয়া। ভয়ে বুকটা দুরুদুরু করছে। দোয়া দুরুদ পড়তে লাগলো, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে অফিসের সব থেকে রাগী স্যার। স্যার না বস। সোনিয়া আমতা করে বলল, স্যার আমি ঠিক করে দেব। শরণ রাগ কমানোর চেষ্টা করলো, কিন্তু রাগটা না কিছুতেই কমছে না। সে সবকিছু সহ্য করতে পারে, কিন্তু কাজে গাফলতি একদম না। এটি সিলেবাসের বাহিরে তার। এনাফ মিস সোনিয়া, কোনো কাজই ঠিকঠাক হবে না আপনাকে দিয়ে। আপনি এক কাজ করুন, দয়া করে বিয়ে করে বাচ্চা কাচ্চা নিয়ে বসে থাকুন বাসায়। একটু থেমে আবার বলল শরণ, ওই কাজটা হয়তো আপনাকে দিয়ে হবে না। স্যার আর কিছু বলতে হবে না আপনাকে। আমি ওয়াহিদ খান শরণ সবকিছু সহ্য করলেও এই একটা জিনিস সহ্য করতে পারি না। আর আপনি যদি এটা বুঝে যান তবে ভালো, না হলে চাকরি থেকে বহিষ্কার করতে আমার 2 মিনিটও লাগবে না। সোনিয়ার কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, ভুল হবে না স্যার, ঠিক করে দিচ্ছি।
তুমি হচ্ছে অকর্মা, তোমার দ্বারা শুধু সিস্টেম হ্যাক আর এরর করা যাবে, ঠিক আর হবে না। ইউজলেস একটা, জলদি ঠিক করো। শরণ নিজের কেবিনে চলে আসলো। আজকে একটু বেশি রাগ হচ্ছে তার। সকাল সকাল অফিসে এসে ঝামেলা বাঁধলে রাগ হবে না? অফিসটা তো আর তার বাপের না, চাচার, জবাবদিহিতা দিতে হয় প্রতিদিন। আর অন্যদিকে এদের নাটক। সোনিয়ার স্মরণের কথাগুলো শুনে চুপ করে থাকলো। এগুলো প্রতিদিনের কথা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু কাজ করার মন বসছে না। তবুও করতে হবে, এটাই নিয়ম প্রতিদিনের। কোথায় যেন চাপ লেগে তার জন্য একটা ওয়ার্ডের সব কয়টা কম্পিউটারে সমস্যা দেখা দিয়েছে। আসলে কি তার দোষ? উত্তর খুঁজে পাচ্ছে না। সময়টা ঠিক একটা, জোহরের নামাজ পড়েই মাত্র বের হয়েছে তাসফিন। রুহির জন্য অপেক্ষা করছে, কিন্তু মেয়েটা যেন আসছেই না। বারবার দাঁড়িয়ে গড়ির দিকে তাকাচ্ছে। ঠিক তখনই ক্যাফের কাচের দেয়াল ভেদ করে তাসফিনের চোখ গেল বাহিরের রাস্তার দিকে। একটি সাদা রঙের প্রাইভেট কার এসে থামলো ক্যাফের ঠিক সামনে। গাড়ি থেকে নেমে এলো রুহি। কলাপাতা সবুজ রঙের থ্রি পিসটায় তাকে আজ অসম্ভব মায়াবী আর বেশি সুন্দরী লাগছিল। রুহি গাড়ি থেকে নেমে ক্যাফের ভেতরে তাসফিনকে দেখতে পেল। তার ফর্সা মুখে এক চিলতে চওড়া হাসি ফুটে উঠল। সে হাত উঁচিয়ে তাসফিনের দিকে তাকিয়ে চপল ভঙ্গিতে হাই দিল। রুহি প্রায় উঠতে উঠতে ক্যাফের ভেতরে ঢুকে তাসফিনের টেবিলের সামনে এসে দাঁড়ালো, কিন্তু তাসফিন তার দিকে ভালোভাবে তাকালোই না। সে কেবল একটা সৌজন্যমূলক হালকা মাথা নাড়ল। তার চোখে কোনো মুগ্ধতা ছিল না, ছিল এক অদ্ভুত উদাসীনতা। তাসফিনের এই শীতলতা দেখে রুহির বুকের ভেতরটা এক মুহূর্তে দমে গেল। এত যত্ন করে সাজায়, এত জামা কাপড় উলট পালট করার সময় আনন্দ যেন এক ফুরাত হয়ে উড়ে গেল। রুহি মনে মনে নিজেকে বলল, আমাকে দেখতে কি আজ একটু সুন্দর লাগছে না? একটা বারও তো ভালো করে তাকালো না। নিজের ভেতরের এই কষ্ট আর অস্বস্তিটুকু আড়াল করার জন্য রুহি দ্রুত ব্যাগটা চেয়ারে রেখে বলল, তাসফিন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। ওয়াশরুম থেকে মুখটা একটু ঠিকঠাক করে এসে সে টেবিলের উল্টো পাশে চেয়ারটায় বসলো। তাসফিন তখনও ফোনের স্ক্রিনে কি যেন দেখছিল। রুহি বসতেই সে ফোনটা টেবিলের উপর করে রেখে মেনু কার্ডটা রুহির দিকে এগিয়ে দিয়ে বলল, কি খাবে বলো, খাবারটা অর্ডার দিয়ে দাও। রুহি একটু লাজুক এসে মেনু কার্ডটা পুশ করে বলল, আরে না, আপনিই দেন। তাসফিন আর কোনো জোরাজুরি করলো না। সে কিছু না বলে ওয়েটারকে ডেকে নিজের মতো করে দুটো আইটেম অর্ডার করে দিল। কিন্তু মেনুর নামগুলো শুনতেই রুহির পেটের ভেতরটা চমকে উঠলো। তাসফিন যে সি ফুড আর মাশরুমের আইটেমগুলো অর্ডার করেছে, সেগুলোতে রুহির মারাত্মক অ্যালার্জি। এগুলো খেলে তার সারা শরীর চুলকাইয়ে লাল হয়ে যাবে। কিন্তু প্রথম ডেটে না বলার মতো সাহস বা রুক্ষতা রুহির ছিল না। সে মুখ বুজে রইল। খাবার যখন টেবিলে এলো, সে ভেতরে ছটফট করতে করতে কেবল তাসফিনের মন রাখার জন্য জোর করে এই খাবারগুলো মুখে তুলতে লাগলো। লোকমা গিলতে তার কষ্ট হচ্ছিল, তাও সে মুখে একটা কৃত্রিম হাসি ঝুলিয়ে তাসফিনের সাথে টুকটাক কথা বলার চেষ্টা চালিয়ে গেল। খাওয়া দাওয়ার পর তাসফিন বিলটা মিটিয়ে দিয়ে ওয়েটারকে বলল, আমাদের জন্য দুটো আইসক্রিম নিয়ে এসো। তারপর সে রুহির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি কোন ফ্লেভার খাও? রুহি চট করে উত্তর দিল, আমার চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ। এরপর রুহি একটু কৌতূহল নিয়ে তাসফিনের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আর আপনার কোন ফ্লেভার পছন্দ? তাসফিন অত্যন্ত ঠান্ডা আর নিরুত্তাপ গলায় জবাব দিল, কোনোটাই না। আইসক্রিম টাইসক্রিম বা এই সব বাচ্চাদের জিনিস আমার একদম পছন্দ না। দুইটা কেন অর্ডার করলেন? তুমি খেয়েও। কথাটা তীরের মতো রুহির বুকে গিয়ে বিঁধলো। তার মুখের চকলেট আইসক্রিমের স্বাদটা এক মুহূর্তে তিতে হয়ে গেল। সে মনে মনে ভাবলো, কথাটা এভাবে না বললেও তো হতো। ও কি আমাকে মনে মনে অপমান করলো? ও কি আমাকে এখনো একটা পুতুল আর ছোট বাচ্চা মনে করে নাকি? রুহির চোখের কোনো এক ফোঁটা অভিমান জমতে চাইলো, কিন্তু সে টেবিলে রাখা টিস্যুটা দিয়ে চোখ মোছার ভান করে তা চেপে গেল। তাসফিন ফাঁকা আইসক্রিমের দিকে একবার তাকিয়ে ঘড়ির দিকে তাকালো। তারপর সোজা হয়ে বসে একরকম আদেশের সুরেই বলল, রেস্তোরাঁ এভাবে ঘন্টার পর ঘন্টা বসে না থেকে চলো কোথাও ঘুরতে যাই। কোথাও যাবে? ঘুরতে যাওয়ার প্রস্তাবটা শুনে রুহির এতক্ষণের মন খারাপের মেঘটা একটু হলেও কাটলো। সে তাসফিনের চোখের দিকে তাকিয়ে ইতস্ত করে বলল, তাহলে চলুন শাহবাগ যাই। ওখানের ফুলের দোকানগুলো মানে মিউজিয়ামে একটু ঘুরে আসলে ভালো হতো। তাসফিন শুধু একটা ছোট্ট আচ্ছা বলে বিল মিটিয়ে উঠে দাঁড়ালো। ক্যাফে থেকে বের হতে তাসফিন নিজের সাদা রঙের প্রাইভেট কারটার লক খুলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। রুহি একটু জড়সড় হয়ে তার পাশের প্যাসেঞ্জার সিটে বসলো। গাড়ি স্টার্ট দিলে তাসফিন রোডের জ্যাম ঠেলে শাহবাগের দিকে এগোতে লাগলো। কিন্তু গাড়ি খানিকটা পথ যেতেই রুহির পুরো শরীরে এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। দুপুরে সেই অ্যালার্জির খাবারগুলো এবার তার শরীরে বিষের মতো কাজ করতে শুরু করছে। প্রথমে গলার নিচে, তারপর দুই হাতের কবজিতে তীব্র চুলকানি শুরু হলো। রুহি আপ্রাণ চেষ্টা করছিল তাসফিনের সামনে নিজেকে স্বাভাবিক রাখার, কিন্তু চুলকানির তীব্রতা এতটাই বাড়ছিল যে সে না পেরে নখ দিয়ে হাত আর গলা চুলকাতে লাগলো। তার এই অনবরত নড়াচড়া আর হাত চুলকানো দেখে তাসফিন ড্রাইভ করতে করতে আর চোখে একবার তাকালো। তারপর গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কোনো অসুবিধা হচ্ছে তোমার? এভাবে ছটফট করছো কেন? রুহি ভীষণ চাপা স্বভাবের মেয়ে। সে হুট করে কারোর সাথে মনের কথা খুলে বলতে পারে না। তীব্র কষ্টের মধ্যে চুপ করে থাকাটাই তার দীর্ঘদিনের স্বভাব। সে নিজের ওড়নাটা দিয়ে হাত দুটো কোনো মতে ঢেকে রাখার চেষ্টা করে ম্লান হেসে বলল, না না, কিছু না, আমি ঠিক আছি। কিন্তু মিনিট দশেকের মধ্যে রুহি
রুহির শরীরের অবস্থা আরো খারাপের দিকে চলে গেল। সায়েন্স ল্যাব পার হওয়ার সময় তাসফিন যখন জ্যাম আটকে রুহির দিকে পুরোপুরি তাকালো, তখন সে চমকে উঠলো। কলাপাতা সবুজ রঙের ড্রেসটার উপর দিয়ে রুহির ফর্সা গাল, কান আর 2 হাত একদম টকটকে লাল হয়ে ফুটে উঠেছে। রুহি তখনও চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে চুলকানি সহ্য করার চেষ্টা করছে, আর তার চোখ দুটো দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। রুহির এই অবস্থা দেখে তাসফিন আর এক মুহূর্ত গাড়ি চালালো না। সে অত্যন্ত দ্রুত গাড়িটা রাস্তার একদম বাঁ পাশে চিপাচাপা করে থামিয়ে দিল। ইঞ্জিন বন্ধ করে সে রুহির দিকে পুরো ঘুরে বসে তীব্র কড়াকড়ি সুরে বলল, রুহি, মুখে কি করছো তুমি? কোনো সমস্যা হয়েছে? রুহি তাও মাথা নিচু করে রইল, মুখ ফুটে নিজের সমস্যার কথা স্বীকার করতে চাইল না। সে ড্রেসের খুঁট আঙ্গুলের পেঁচাতে পেঁচাতে ফিসফিস করে বলল, কিছু হয়নি তো। রুহির এই অদ্ভুত লুকোচুরি আর চাপা স্বভাব দেখে তাসফিনের কাল রাতের ভেতরে জমে থাকা সব রাগ আর অস্থিরতা এক মুহূর্তে ফেটে পড়ল। সেই স্টিয়ারিং হুইলে একটা জোরে থাপ্পড় মেরে প্রচন্ড ধমক দিয়ে বলল উঠলো, স্টুপিড, এই মাঝ রাস্তায় নাটক করা বন্ধ করো তো। কি হয়েছে সেটা সোজা বলো। শরীর যেভাবে লাল হয়ে যাচ্ছে তাও কেন নাটক করছো? তাসফিনের মুখে এমন কর্কশ আর চড়া গলার ধমকে রুহি তার জীবনের কোনোদিন শুনেনি। এমনিতে অ্যালার্জি তীব্র যন্ত্রণা, তার শরীর জ্বলছিল, তার উপরে ধমক সহ্য করার মতো ক্ষমতা তার ছিল না। রুহি আর নিজেকে ধরে রাখতে পারল না। সে 2 হাতে মুখ থেকে হু হু করে বাচ্চার মতো কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে হেসকি তুলে ভাঙা গলায় বলল, আমার সি ফুড আর মাশরুমে মারাত্মক অ্যালার্জি। আপনি রেস্তোরাঁয় যে খাবারগুলো অর্ডার দিয়েছিলেন ওই খাবারে আমার অ্যালার্জি ছিল। কথাটা শোনা মাত্রই তাসফিনের চোখের মনি দুটো রাগে আর বিস্ময়ে বড় হয়ে গেল। তার নিজের উপর যতটা না রাগ হলো, তার চেয়ে শতগুণ রাগ হলো রুহির এই বোকামির উপর। সে রুহির দিকে তাকে তীব্র ক্ষোভ নিয়ে প্রায় চিৎকার করে বলল, অ্যালার্জি ছিল তো তখন নিষেধ করতে পারোনি? আমি তোমাকে খাবার অর্ডার দিতে বলেছিলাম তো এই জন্যই, যেন তুমি তোমার পছন্দের জিনিস খেতে পারো, আর তুমি মহান সেজে এইগুলো গিলে নিলে কেন? তাসফিনের এই দ্বিতীয় দফার ধমক শুনে রুহি আর একটা শব্দ উচ্চারণ করতে পারলো না। সে একদম কাচুমাচু হয়ে সিটের সাথে নিজেকে গুটিয়ে নিয়ে মাথা নিচু করে বসে রইল। তার চোখ দিয়ে অনবরত পানি গড়িয়ে সবুজ ওড়নাটা ভিজে যাচ্ছিল। রুহির এই অসহায় আর শোচনীয় অবস্থা দেখে তাসফিনের রাগটা এবার একটু দমে গিয়ে এক অদ্ভুত অপরাধ বোধের রূপ নিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ির দরজা খুলে বাইরে বের হয়ে গেল। আশপাশের কোনো ফার্মেসি থেকে অ্যালার্জির ওষুধ আনতে সে হন হন করে রাস্তার উপাসে চলে গেল। আর রুহি গাড়ির ভেতরে বসে নিজের বোকামি আর প্রথম ডেটের এই চরম ট্র্যাজেডির কথা ভেবে নীরবে কাঁদতে লাগলো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।